কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী সেফ এক্সিট, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, 3 মাস দেশ চালাবে সেনাপ্রধান। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে, আমাদের ১৯০ বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ ঘসিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছে, সেই সাথে কিন্তু হাসিনাও ফেসে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি সবকিছু বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু শেখ হাসিনাকে হুঁশিয়ারি করেছে এবং বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখিয়েছে। কে রাজাকার, তুই রাজাকার এমন স্লোগানে কিন্তু রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় ৭১ হলের সামনে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের একটি দল বিজয় ৭১ হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। বাহিনী আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ধরছে। আমরা যখন বেশি ছাত্র ছিলাম, ৭১ থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এমন ভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমন ভাবে আমরা দেখতে কি অবস্থা। আমরা কি এই দেশে থাকি? তালা লাগা চলে গেছে, পরে একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে বলছে সে বলছে 20 মিনিট পরে আসবে, প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার না। এখানে কি করছে না করছে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার, অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি। আপনারা দেখছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকে চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো, যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল। আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের উপরে একটা হামলা করেছে এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম। খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখন আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি। আমরা তাদেরকে, আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমরা স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের, আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টাকা এনে তারা আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে, অনেকের মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভেঙে গেছে, অনেক বোনদেরকে গায়ে হাত দিছে। তো আমরা তাদেরকে সেভ করতে যাই, আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসা আমাদের উপর ঈদ পাক্কা। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি
ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে, আমাদের 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ ঘসিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে। কোনো স্মারকলিপি দেওয়া যাবে না। অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই। সব দফা হইতে হবে রাস্তায়, রাজপথে রক্ত দিয়ে লড়াই করে মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশ আজকে শিক্ষার্থীদের পাশে আছে। পুরো বাংলাদেশ আর এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একদিকে, আর এই নব্য রাজাকার আলবদর আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে। অতএব আমাদের লড়াই হচ্ছে ন্যায্যতার লড়াই, তোমাদের লড়াই হচ্ছে জাস্ট কজের লড়াই, দেনা পাওনার লড়াই। অতএব এই দখলদার সরকারের দেনা পাওনার বিরুদ্ধে তোমাদের লড়াইটা রাস্তায় চালিয়ে যেতে হবে। যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা যেমন আছে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীকেও আমরা বলছি যে আপনার ছেলে মেয়ে ভাতিজি যারা লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান। এই লড়াইটা আমাদের সকলের মুক্তির লড়াই। এই লড়াইয়ে যার এজেন্ডা ভিন্ন হইতে পারে। কেউ চাকরির জন্য লড়াই করছেন, কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন, কেউ ভোটের জন্য লড়াই করছেন, কেউ ভাতের জন্য করছেন, কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের শত্রু হচ্ছে নব্য মির্জাফর এবং ঘসিটি বেগম। আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার, যারা 16 বছর থেকে ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের বাণিজ্য চালু রেখেছে। অতএব এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবৈধ দখলদার সরকার আছে, এখানকার হার এক্সেলেন্সি দ্য কুইন অফ বেঙ্গল ঘসিটি বেগম দেখলাম যে বলেছে যে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা আসলে কখনোই 53 বছরের ইতিহাসে জনগণের পক্ষে ছিল না, যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, ঘোষণাপত্র ছিল, তার পক্ষে ছিল না। বরং আমরা আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রবার্ট ক্লাইভ, মির্জাফর আর ঘসিটি বেগমদের চরিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাঞ্জাবি শাসক গোষ্ঠী, ব্রিটিশ বেনিয়া, জগৎ শেঠ, উমিচাঁদ আর রায়দুল্লভদের যে চরিত্র, লুটপাট করে, গুম খুন হত্যা করে, হাজারে হাজারে লাখে লাখে মানুষকে নির্যাতিত করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেরা দেশপ্রেমিক সাজার যে নাটক, সেই নাটকের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা বাটপারি। অতএব মুক্তিযুদ্ধের নামে এই চেতনা ব্যবসা এবং বাটপারিকে আমরা আউটরাইট রিজেক্ট করতেছি। শিক্ষার্থীদেরকে বলছি, তোমাদের আন্দোলন ন্যায্য, তোমাদের আন্দোলন জাস্ট কজ এন্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত 53 বছর ধরে দেশের পক্ষে যে সকল গণতন্ত্রকামী মানুষরা লড়াই করেছে, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, ত্যাগ করেছে, তোমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে। কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন, যেটি এই 2024 সালের জুলাই মাসে সারা বাংলাদেশকে উত্তাল করে তুলেছে, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর, কুটিল থেকে কুটিলতর এবং ইংরেজিতে যেটিকে বলা হয় কমপ্লেক্স। শুধু কমপ্লেক্স বললে হবে না, সুপার কমপ্লেক্স হয়ে যাচ্ছে। প্রথম যখন এই আন্দোলনটি শুরু হলো, সবাই সন্দেহ প্রকাশ করেছিল যে এই আন্দোলনটি সরকারের কোনো সাজানো খেলা নয় তো, বিভিন্ন বিষয়কে গোপন করার জন্য বা চলমান অনেকগুলো সমস্যাকে ধামাচাপা দেওয়ার জন্য। অনেকগুলো বিরোধ রয়েছে। প্রধানমন্ত্রী ভারত গেলেন, সেখানে অনেকগুলো MOU স্বাক্ষর করলেন, তার মধ্যে রেল ট্রানজিট রয়েছে। আবার তিনি চীন যাবেন। তো এই সময়টিতে অনেক কিছু ঘটতে পারে। এর বাইরে বেনজির কাণ্ড, মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পাগল কাণ্ড, নানা রকম দুর্ঘটনা ঘটলো। তো আমরা যারা সাধারণ আমজনতা, যারা সিঁদুর মেঘ দেখলে ভয় পাই, সবকিছুতেই চক্রান্ত খুঁজে বেড়াই এবং কোনো কাজকর্ম না করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলুয়েশন অর্থাৎ একটা কল্পনার ফানুস তৈরি করে তার মধ্যে নিজেদের উন্নয়ন দেখি কিংবা কখনো কখনো অন্যের পতন দেখি। তো তারা স্বপ্ন দেখতে শুরু করলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন,
এটি সরকারের একটা সাজানো নাটক, এটা সময় মতো নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে এটি সেভাবে নিষ্পত্তি হচ্ছে না, বরং ডে বাই ডে এটি এমন একটা জটিল অবস্থায় চলে গিয়েছে। যদি এটা নিয়ে কেউ খেলে থাকেন বা এটি নিয়ে কোনো নাটক সৃষ্টি করার চেষ্টা করে থাকেন বা এটি নিয়ে যদি কেউ মিস হ্যান্ডেলিং করে থাকেন, এটি নিয়ে ইংরেজিতে যে দুটো শব্দ রয়েছে, ডিস ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন, ডিস ম্যানেজমেন্ট এবং মিস ম্যানেজমেন্ট, এই যা কিছুই ঘটুক না কেন, অর্থাৎ ইচ্ছাকৃত ভুল হোক, ইচ্ছাকৃত অপরাধ হোক বা ইচ্ছাকৃত অব্যবস্থাপনা হোক অথবা কৌশলগত ইন্টেনশনালি কোনো কিছু করা হোক না কেন, আলটিমেটলি এটি এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি সেই যে যুদ্ধাপরাধের যে বিচার, সেই বিচার ইসলামী ব্যাংককে সেই রাষ্ট্রের যারা অলিগার তাদের অধীনে নেওয়া, এই বিষয়গুলো খুব ক্লোজলি দেখেছি। যে সময়টিতে এস আলম গ্রুপ এই ইসলামী ব্যাংক নিয়ে নিল কিংবা 21শে টেলিভিশন নিয়ে নিল, ওই সময়টাতে আমি সরকারের খুব ঘনিষ্ঠ জন ছিলাম। মূলত সরকারের যারা কর্তা ব্যক্তি তখনও এই বিষয়গুলো নিয়ে এতটা হিসাব করতে পারেনি, এবং যারা বুদ্ধি দিয়েছেন এই সকল কর্মকাণ্ড করার জন্য তারা সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না এবং কোনো বুদ্ধিমান লোকও ছিলেন না। আমি তাদেরকে চিনতাম, একেবারে খুবই নিম্নমানের কয়েকজন আমলা এবং তাদের সাথে সম্পৃক্ত কয়েকটি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা জামায়াত ইসলামকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করে ইসলামী ব্যাংক, জাকাত ব্যবস্থা এবং অন্যান্য বিষয়ের মধ্যে যে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, সেখানে এস আলমকে কিভাবে যে টেনে আনা হলো এবং কার মাধ্যমে আনা হলো, এই জিনিসটি আমার কাছে এখনো খুব রহস্যজনক মনে হয়। যেমন আজিজ খান ধরেন, আজিজ খান সামিদ গ্রুপ, তার বড় ভাই ফারুক খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সালমান এফ রহমান সাহেবের কথা চিন্তা করেন, তার সঙ্গে শেখ কামালের বন্ধুত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক। কিন্তু এস আলমের সঙ্গে কি সম্পর্ক এখন পর্যন্ত কেউ কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না। কারা আনলো, কিভাবে সে গণভবনে ঢুকে গেল এবং কিভাবে এখন রাষ্ট্রের সব কিছু এখন বলতে গেলে এই এস আলমের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের মধ্যে পড়ে গেছে। তো সেই যে জামাত ইসলামী নিধন, জঙ্গি নাটক এবং যুদ্ধ অপরাধের বিচার সব মিলিয়ে যখন একসঙ্গে অনেকগুলো ঘটনা ঘটলো এবং তার পথ ধরে যখন হেফাজত এলো, তার পথ ধরে যখন গণজাগরণ মঞ্চ এলো, তখন সরকার ইচ্ছা করলেও সেই কাদের মোল্লাকে ফাঁসি থেকে কিন্তু বাঁচাতে পারেনি। সরকার চেষ্টা করলেও তখন সাইদি সাহেবের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াকে সে বাধাগ্রস্ত করতে পারেনি। এবং যেদিন পার্লামেন্টে এই যুদ্ধাপরাধীদের বিচারের যে বিলটি উত্থাপিত হলো এবং যেটি একেবারে সর্বসম্মতিক্রমে তৎকালীন যে আইন প্রতিমন্ত্রী কামরুল সাহেব একেবারে মাহরুম হয়ে গেলেন, আমি সেদিন পার্লামেন্টে উপস্থিত ছিলাম। তো অনেক সময় আসলে খেলতে 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 এক্সেস খেলাধুলা হয়ে গেলে কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যুদ্ধাপরাধীদের বিচার একটা নির্বাচনী অঙ্গীকার ছিল, কিন্তু এভাবে বিচার হোক, এইভাবে ড্যামেজ হোক সমস্ত কিছু রাজনীতি, সেটা আওয়ামী লীগ কখনোই চায়নি। কিন্তু এটা নিয়ে খেলতে গিয়ে খুব কাঁচা খেলোয়াড় যারা, তারা এমনভাবে পড়ে গেছেন। স্পিকার সেদিন পার্লামেন্ট সামাল দিতে পারেননি, আইনমন্ত্রী সেটি সামাল দিতে পারেননি। ফলে ওই এক মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো তার রেশ ধরে আওয়ামী লীগ একটার পর একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে ধীরে 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 আজকের এই অবস্থার মধ্যে কিন্তু এসে পৌঁছে গেছে এবং তার পথ ধরে পুরো রাজনৈতিক কালচার, রাজনৈতিক সংস্কৃতি পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একইভাবে এই সময়টিতে এসে কোটা বিরোধী আন্দোলন নিয়েও একই অবস্থা ঘটে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে সংবাদ সম্মেলনটি করলেন, আমি আরেকটা ভিডিও করবো। এই সংবাদ সম্মেলনটির যারা আয়োজক ছিলেন তারা বুদ্ধিমত্তার পরিচয় দেননি। এই সময়টিতে এই ধরনের একটি অনুষ্ঠান করাটা ঠিক হয়নি কয়েকটি কারণে। প্রথম কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী ফ্রাস্ট্রেটেড ছিলেন, তার কথায় স্পষ্টতই হতাশা ছিল। 2 নম্বর হলো তিনি সবসময় খোলামেলা কথা বলেন, সবসময় খোলামেলা কথা বলেন। বাইরের পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে তখন এই খোলামেলা কথাগুলো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কিন্তু এখন যেহেতু অর্থনীতি উত্তপ্ত, রাজপথ উত্তপ্ত, দেশ উত্তপ্ত, বিদেশ উত্তপ্ত, দিল্লি উত্তপ্ত, বেইজিং উত্তপ্ত, তখন এই প্রধানমন্ত্রী যারা এই সংবাদ সম্মেলন নেপথ্য কারিগর, তারা এই অনুষ্ঠানটি না করলেই সবচেয়ে ভালো হতো। এবং তারা এই অনুষ্ঠানটি করার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে অনেকগুলো কথা বের হয়ে গেছে, যে কথা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে, যে কথাগুলো গণভবনের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে, যে কথাগুলো এই রাজপথের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি এই শব্দগুলো আসছে। সেটা প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে যেভাবেই বলেন না কেন, আন্দোলনকারীরা এটা পুরোটাই প্রধানমন্ত্রীর
বক্তব্যকে নিয়ে নিয়েছেন তাদের সুবিধা মতো করে। অনেকে বলার চেষ্টা করছেন যে এখানে যাকে বলা হয় এখানে ম্যানিপুলেট করা হয়েছে, অতিরঞ্জিত করা হয়েছে, বিকৃত করা হয়েছে, ডাজ নট ম্যাটার। কিন্তু শব্দগুলো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যেভাবে বের হয়েছে তাতে যদি কেউ অপমান বোধ করে, অসম্মান বোধ করে, আপনি তাদেরকে একেবারে নির্বোধ বলে তাকে তাড়িয়ে দিতে পারেন না। এক। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে এটা ফ্যাশন পরিণত হয়েছে। রাজাকারের বাচ্চা, তারপর আলবদরের বাচ্চা, বিভিন্ন রকম পাকিস্তানিদের জারজ সন্তান, এ সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজনের মুখে অহরহ উচ্চারিত হচ্ছে। এবং অনেক বড় বড় মানুষ এই সকল কথাবার্তা কিছু হলেই তারা রাজাকারের বাচ্চা, রাজাকার শাবক, এই কথাগুলো তারা অহরহ উচ্চারণ করেন। এখন এই যে রাজার মতো আকৃতি যার, বাংলা যদি বলেন রাজার আকার, রাজাকারের একটি উর্দু শব্দ, প্রতিশব্দ রয়েছে, অনেক সুন্দর এই শব্দটির অর্থ। তো সেই দিকে না গিয়ে যদি আমরা বাংলা শব্দ ধরি রাজাকার, রাজার মতো যার আকার তাকেই বলা হয় রাজাকার। এখন এই রাজাকার শব্দটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নেতিবাচক হয়ে গিয়েছে, গালিতে পরিণত হয়েছে। ফলে এটির যতই আবিধানিক শব্দগত অর্থ ভালোই হোক না কেন, জনগণ, বর্তমান কালের জনগণ কেউ এটাকে ইতিবাচক নিচ্ছে না। তো সেই রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকার শাবক যেভাবেই আসুক না কেন, কাউকে যদি বলা হয় তিনি খুব অসম্মানিত বোধ করেন এবং তিনি পাল্টা আঘাত করেন। এবং এখন এই যে লক্ষ লক্ষ সারা বাংলাদেশের আন্দোলনরত ছেলে মেয়ে যারা রয়েছে তাদের প্রকবকে তারুণ্য এবং রক্ত গরম, এবং তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা যখন একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগের প্রেক্ষিতে এখন এই রাজাকারকে নিয়ে তারা যে মার্কেটিং করছে, ব্র্যান্ডিং করছে এবং ট্রেন্ডিং করছে, এটি বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য গোদের উপর বিস্ফোরক হয়ে পড়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর হয়ে পড়েছে, অবমাননাকর হয়ে পড়েছে। এবং এই যে কোটা বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে এমন সব স্লোগান আসছে এবং এমন সব বক্তব্য আসছে, এমন সব কথাবার্তা হচ্ছে এবং ট্রল হচ্ছে সামাজিক মাধ্যমে, এমন কতগুলো ছবি, এমন কতগুলো অডিও, এমন কতগুলো ভিডিও বারবার যাকে বলা হয় এইগুলো আপনার সামনে চলে আসছে। ফলে আওয়ামী লীগ সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেবলই মাত্র বিরক্তিকর, অস্বস্তিকর বক্তব্য সামনে চলে আসছে। যেমন তারা স্লোগান দিচ্ছে, কে রাজাকার? উত্তরে বলছে তুই রাজাকার। এখন আপনি একবার একটু চিন্তা করুন তো, এই যে তারা স্লোগান দিচ্ছে কে রাজাকার, আবার যারা স্লোগান ধরছে হাজার হাজার ছেলে মেয়ে, তারা বলছে তুই রাজাকার। এই তুই শব্দটা কার জন্য ব্যবহৃত হচ্ছে? হু? এটা কি গোলাম আজমের জন্য নাকি মীর কাসিম আলীর জন্য? এই যে তুই শব্দটি ছেলে মেয়েরা বলছে, একবার একটু চিন্তা করুন তো, কোথায় আমরা নিজেদেরকে নিয়ে আসছি। এরপর মানুষজন প্রশ্ন করছে যে ধরুন একটি রাজাকারের কন্যা আর মুক্তিযোদ্ধার পুত্র, অথবা মুক্তিযোদ্ধার কন্যা রাজাকারের পুত্র, এদের বিয়ে শাদী হলো, তাদের ঘরে যে সন্তান হলো, তার উপাধি কি হবে? রাজাকার পুত্র না মুক্তিযোদ্ধা পুত্র? এই যে খুবই অস্বস্তিকর, খুবই অবমাননাকর এবং মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে যে এই যে বিতর্কগুলো হচ্ছে, এটা শুরু হলো কেন, কোর থেকে? এটা কি আমাদের রাজনৈতিক পরিপক্কতা? এই বিষয়গুলো কিন্তু আলোচনার সময় এসেছে। এরপর যেটি বলছে যে ট্রেন্ডিং হচ্ছে যে চাইলাম বিচার, হয়ে গেলাম রাজাকার, বা আমরা একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই যে তাদের ক্ষোভ, আকৃতি, আকুতি, যতবার রাজাকার শব্দটি বলছে ততবারই এটি কিন্তু আকর্ষণীয় হয়ে যাচ্ছে, নিন্দিত হচ্ছে না, বরং এটার যে নিন্দা এটি এখন রিভার্স হয়ে যাচ্ছে। এরপরে ছাত্রদের মধ্যে থেকে, ছাত্রীদের মধ্যে থেকে নতুন স্লোগান, আমরা রাজাকার। এবং এর আগেও কিন্তু এরকম রাজাকার বলে গালি দেওয়ার কারণে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হলো, সেখানেও কিন্তু অনেকে বুক থাপড়িয়ে নিজেদেরকে ঘোষণা দিয়েছে আমরা রাজাকার, আমরা রাজাকার। এখন এই যে নতুন করে তারা শুরু হলো যে ছেলে মেয়েরা প্রকাশ্যে বলছে যে আমরা রাজাকার, আমরা রাজাকার, আমরা রাজাকার, আমরা রাজাকার। এখন বলেন আপনি কি বলবেন? কি বলবেন যে ঠিক আছে, তোমরা যখন রাজাকার হয়ে গেছো, তোমাদের সবাইকে ফাঁসিতে দেবো। তোমরা যখন ডিক্লেয়ার করেছো স্বঘোষিত রাজাকার, এ যুগে রাজাকার, ডিজিটাল রাজাকার, স্মার্ট রাজাকার, তাহলে তোমাদের সবার বিরুদ্ধে সেই যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে বিচার হবে। পারবেন সে বিচার করতে? করেন, কিভাবে করবেন? এবং যে সমস্যাটি প্রায় সমাধানের পর্যায়ে চলে এসেছিল, ঠিক সেই সমস্যাটি একটা মামলা দেওয়া হলো শাহবাগ থানা। কি দরকার ছিল এই মামলাটির? একজন ড্রাইভারকে দিয়ে এই মামলাটি যারা দিয়েছেন, পুরো ছাত্রদেরকে অপমান করা হয়েছে, তাদের উস্কে দেওয়া হয়েছে, এবং যারাই কাজটি করেছেন হয়তো নির্বোধের মতো করেছেন, অথবা এখানে চাণক্য নীতি প্রয়োগ করেছেন সরকারকে বিপদে ফেলার জন্য। কেন এই কাজটি করা হলো? এই একটি মামলা। আবার রাষ্ট্রপতির
সামরিক সচিবের কাছে গিয়ে এই যে ছাত্রদের প্রতিনিধি যে স্মারকলিপি দিয়েছে, এখানে কিন্তু জিনিসটি শেষ হয়ে যাচ্ছিল এবং এরপরে তারা হয়তো নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীকে তারা স্মারকলিপি দিতেন, এরপরে হয়তো তারা পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিতেন, এভাবে তাদের নিয়মতান্ত্রিকভাবে অনেক কিছু হতো। কিন্তু এই রাজাকার গালির পর এবং এই মামলার পর পুরো রাজপথে যে পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, এটি বড় কোনো সংঘর্ষ ছাড়া, বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়া কোনো অবস্থাতে সরকার দমাতে পারবে না। এবং যখন এরকম একটা ক্ষয়ক্ষতির ঝুঁকিতে সরকার যাবে এবং সেটি সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে কি পারবে না, এটি কিন্তু বলা যাচ্ছে না। অতীতে আমাদের এই বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা, এটি সেই 52 একটা কবিতার মাধ্যমে আগুন ঝরিয়েছিল। এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। এই একটা কবিতা পুরো পাকিস্তান সরকারকে তছনছ করে দিয়েছিল, একটা কবিতা। কিংবা শহীদ নূর হোসেন, কিংবা শহীদ ডক্টর মিলন, মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বর, এই চত্বরের যে অগ্নির স্ফুলিঙ্গ, এটি আমরা ভুলে যাই বারবার। যারাই ক্ষমতায় যাই, মন্ত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লাফিয়েছেন, যারা এই সকল আন্দোলন পরিচালনা করেছেন, যারা এখানে সেই স্বৈরাচারের রক্তের হোলি খেলা বিভিন্ন সময়, সেই হোলি খেলার উপর দাঁড়িয়ে গণতন্ত্রের যে পতাকা তুলে ধরেছেন এবং জীবনের মায়া ত্যাগ করে, ছাত্রত্বের মায়া ত্যাগ করে, সবকিছু বাদ দিয়ে লড়াই সংগ্রাম করেছেন, এই মানুষটি যখন মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, ক্ষমতার কেন্দ্রে যাচ্ছেন, পুলিশের বড় কর্তা হচ্ছেন, তারা মুহূর্তের মধ্যে বন্দুকের উপর, লাঠির উপর, বাঁশির উপর তারা আস্থা স্থাপন করছেন। তো সেই দিক থেকে আমি মনে করি যে তারুণ্যের যে জাগরণ হয়েছে, এই তারুণ্যকে অতীতের মতোই দমন করা যাবে না। কাজে এখানে যারা ক্ষমতাধর আছেন তাদেরকে সংযত হতে হবে এবং কৌশলী হতে হবে। এবং তারা যদি সেটি না হয়ে অতীতের মতো ভুল করেন, তাহলে অতীতে যেভাবে ভুলের খেসারত দিয়েছেন, ভবিষ্যতেও কিন্তু একইভাবে সেই ভুলের খেসারত দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।